আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের কিছু টপিক আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, অধ্যায়ের প্রথমে আমরা শিখে নিব যে প্রাণীর বিভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্যতা বলতে আমরা কি বুঝি। প্রাণীর বিভিন্নতা এবং প্রাণীর বৈচিত্র্যতা বলতে আমরা এটা বুঝি যে এই পৃথিবীতে খেয়াচর বলো, জলচর বলো, স্থলচর বলো, বিভিন্ন শ্রেণীর প্রাণী বা বিভিন্ন পর্বের প্রজাতির প্রাণী বসবাস করে। ঠিক আছে, তো তাদের মধ্যে আমরা জিনগত, বাস্তুতান্ত্রিক এবং আমরা কিছু প্রজাতিগত পার্থক্য দেখতে পাই। ঠিক আছে, আর ওইটাকে বলা হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আজকে এই অধ্যায়ের যে টপিকগুলো লিখে রাখলাম এর প্রথম টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রাণীর বৈচিত্র্যের প্রকারভেদ। ঠিক আছে, আচ্ছা, তো দেখো প্রাণীর বৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে কত ধরনের? 3 ধরনের। প্রাণীর বৈচিত্র্যের প্রকারভেদ তিন ধরনের। আচ্ছা, প্রথমত জিনগত বৈচিত্র্য, দ্বিতীয়ত প্রজাতিগত বৈচিত্র্য, তিন নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, তো দেখো জিনগত বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি আসলে। জিনগত বৈচিত্র্য হচ্ছে একই প্রজাতির বিভিন্ন প্রাণীর মধ্যে আমরা যে জিনগত পার্থক্য দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, বিষয়টা যদি আমরা বুঝাই বলি তাহলে দেখো, যেমন মানুষের প্রজাতির নাম কি? মানুষের প্রজাতির নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। আচ্ছা, এই যে মানুষের প্রজাতির নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, কিন্তু মানুষের তুমি দেখো একই প্রজাতির বিভিন্ন মানুষ দেখো, যেমন ম্যান টু ম্যান ভ্যারি করে, যেমন তার চুলের রং, হ্যাঁ, গায়ের রং বলো, বিভিন্ন অর্গানাইজ যে সিস্টেম গুলো দেখা যাচ্ছে যে অনেকগুলো জিন একসাথে কাজ করে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে। আর আমরা এটাও জানি যে জিন হচ্ছে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত বাহক এবং ধারক। ঠিক আছে, এ থেকে বুঝতে পারি যে একই প্রজাতির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে, ঠিক আছে, বৈশিষ্ট্যগত যে পার্থক্য দেখা যায় ওটা কিসের কারণে ঘটে? ওটা জিনের কারণে ঘটে। ঠিক আছে, তাহলে আমরা কি প্রথম টপিকের যে 1 নম্বর যে জিনগত বৈচিত্র্য, ঠিক আছে, ওটা সম্পর্কে ক্লিয়ার যে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে জিনগত পার্থক্য দেখা যায় তাকে বলা হয় কি? জিনগত বৈচিত্র্য। আচ্ছা, পরবর্তীতে আসো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে যেমন বিভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্যটা আমরা দেখতে পাই, হ্যাঁ, যেমন হচ্ছে মানুষ হচ্ছে একটা প্রজাতি, ভাগ হচ্ছে আরেকটা প্রজাতি, পশু পাখি বা পাখি হচ্ছে আরেকটা প্রজাতি। তো তাদের মধ্যে হচ্ছে কি বৈশিষ্ট্যগত অনেকগুলো পার্থক্য দেখা যায়। আর এই বৈশিষ্ট্যগুলো বা পার্থক্যগুলো দেখা যায় কেন? ওইটা হচ্ছে ওই ওই এলাকার বা ওই পরিবেশের, হ্যাঁ, কিছু খাদ্য, হ্যাঁ, বাসস্থান, বিভিন্ন উপাদানের উপর আসলে নির্ভর করে। যেমন বাঘের বসবাস মূলত কোথায়? জঙ্গলে, না হলে বনে। ঠিক আছে, তো মানুষ কি ওইখানে কি বসবাস করতে পারবে কিনা, মানে ওইখানকার হচ্ছে তার বসবাসের জন্য ওই পরিবেশটা বা ওইখানকার আবহাওয়াটা তার জন্য কি বসবাসযোগ্য না। ঠিক আছে, ওই যে তাহলে আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে খাদ্য এবং বাসস্থান এছাড়া বিভিন্ন উপাদান বা আবহাওয়ার ওইখানকার পরিবেশের উপর মূলত হচ্ছে প্রজাতির মধ্যে পার্থক্যগুলো দেখা যাচ্ছে। হুম, বিষয়টা বুঝতে পারছি কিনা? মূলত প্রজাতির মধ্যে পার্থক্যটা কেন সৃষ্টি হচ্ছে? ওই মানে হচ্ছে ওইখানকার যে পরিবেশটা আছে তার জন্য সেই পরিবেশটা হচ্ছে তার জন্য বসবাসযোগ্য কিনা, হ্যাঁ, ওইটার উপর মূলত হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্যটা নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমরা প্রজাতিগত বৈচিত্র্যটা বুঝতে পারছি। এখন আসো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলার আগে আমরা শিখবো বাস্তুতন্ত্রটা কি আসলে। বাস্তুতন্ত্র হচ্ছে যেমন আমি যদি বলি একটা পরিবেশে যেমন হচ্ছে তৃণভূমি বা মরুভূমি বলো, যেমন মরুভূমিতে কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ আছে বা কিছু নির্দিষ্ট গাছ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে ক্যাকটাস আছে, যেমন আমরা যদি বলতে পারি খেজুর গাছ আছে। ঠিক আছে, ওইখানকার পরিবেশের জন্য, মরুভূমির জন্য হচ্ছে ওই গাছগুলো নির্দিষ্ট। ঠিক আছে, যেমন তৃণভূমিতে হচ্ছে বিভিন্ন গাছ আছে, হ্যাঁ, এক এক এলাকার জন্য বা এক এক পরিবেশের জন্য কিছু নির্দিষ্ট গাছ আছে, কিছু নির্দিষ্ট প্রাণী আছে, প্রজাতি আছে, হ্যাঁ, এদেরকে নিয়ে হচ্ছে মূলত হচ্ছে বাস্তুতন্ত্রটা মানে হচ্ছে গঠিত হয়। হ্যাঁ, বাস্তুতন্ত্রটা গঠিত হয়। এই যে বাস্তুতন্ত্রটা গঠিত হচ্ছে এক এক এলাকার জন্য বিভিন্ন কিছু নির্দিষ্ট গাছ, কিছু পশু পাখি যে নির্দিষ্ট হচ্ছে, তো তাদের মধ্যে কি একটা পার্থক্য দেখা যাচ্ছে না? এই পার্থক্যটা মূলত হচ্ছে বলতে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে বুঝি। ঠিক আছে, আচ্ছা,
তো তাহলে হচ্ছে আমরা কি টপিক হচ্ছে 1 ক্লিয়ার, প্রাণী বৈচিত্র্য প্রকারভেদ আমরা ক্লিয়ার। এখন আসো পরবর্তীতে আমরা বুঝবো শ্রেণীবিন্যাসের আসলে হচ্ছে ধাপ সম্পর্কে আমরা বুঝবো। শ্রেণীবিন্যাসের ধাপ কটি? 7টি, ঠিক আছে। এখন 7টি ধাপ আমরা লিখবো। দেখো শ্রেণীবিন্যাসের ধাপ, শ্রেণী বিন্যাসের ধাপ কয়টি? 7টি, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমত কিংডম, তারপরে হাইলাম, ফ্যামিলি, ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস। আচ্ছা তো দেখো আমরা এখান থেকে হচ্ছে শিখে রাখবো এই 7টা হচ্ছে ধাপটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড শিখে রাখবো, যেমন স্পিসিস থেকে আমরা কি শিখবো? স্পিসিস থেকে শিখবো যে এটা হচ্ছে প্রাণীবিন্যাসের, প্রাণী যে শ্রেণীবিন্যাস আছে ওই শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। এই ওয়ার্ডটা শিখে রাখবো যে স্পিসিস হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি, প্রাণীর শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। মূল ভিত্তি, এটা আমরা শিখবো এখান থেকে। আর এখান থেকে আমরা শিখবো কি? হাইলাম। হাইলাম হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর। কি শিখবো? সর্বোচ্চ স্তর। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর। আর এখান থেকে শিখবো কিংডম, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এখান থেকে আসলে এমসিকিউটা আসবে বেশি, যেগুলো যেগুলো দেখলাম কিছু স্পেসিফিক কথাবার্তা লিখলাম, এগুলো মূলত আসে এমসিকিউতে, ঠিক আছে। আচ্ছা তার পরবর্তী টপিকটা আসো, সেটা হচ্ছে কি প্রাণী শ্রেণীর নামকরণ, ঠিক আছে। আচ্ছা দেখো শ্রেণীর নামকরণ। আচ্ছা দেখো শ্রেণীর নামকরণ এ সম্পর্কে যদি কথাবার্তা বলি, প্রথমত যে শ্রেণীর নামকরণ হচ্ছে আমরা দুইভাবে করা হয়েছে, দুইজন বিজ্ঞানী করেছেন। দেখো শ্রেণীর নামকরণ সম্পর্কে যদি বলি দ্বিস্তরী প্রাণী, তো দ্বিস্তরী প্রাণীর নামকরণ করেছেন মূলত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা আমরা বিজ্ঞানীর নামটা লিখি, ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি করেছেন মূলত নামকরণ করেছেন হচ্ছে দ্বিস্তরী প্রাণীর নামকরণ, বা হচ্ছে দ্বিপদ নামকরণ বলা হয় যাকে, ঠিক আছে। আচ্ছা দ্বিপদ নামকরণ বলতে আমরা কি বুঝি? দ্বিপদ নামকরণ বলতে হচ্ছে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামে যদি দুইটি পদ থাকে, প্রথম পদটা কি? অবশ্যই গণ, পরবর্তীটা কি? প্রজাতি। এই যে দুটি পদ থাকে তখন আমরা তাকে কি বলবো? দ্বিপদ নামকরণ বলবো। যেমন আমরা আবার বৈজ্ঞানিক নাম ওটাতে যাই, মানুষেরটায় হোমো স্যাপিয়েন্স। আচ্ছা বৈজ্ঞানিক নাম লেখার কতগুলো সিস্টেম আছে, এটা লিখতে হবে কি? ইতালিক হরফে, মানে একটু বাঁকা লিখতে হবে। দেখো হোমো স্যাপিয়েন্স, আচ্ছা আন্ডারলাইন করতে হয় নিচে, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে কি আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ঘন, আর এটা কি বলবো? প্রজাতি। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। কি? দ্বিপদ নামকরণ, বুঝছো কিনা? আচ্ছা পরবর্তীতে আসো, আমরা বলবো ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ কি? যেসব প্রাণীর বৈজ্ঞানিক নামে আমরা 3টা পদ দেখতে পারবো, একটা হচ্ছে গণ, আর একটা হচ্ছে প্রজাতি, আর একটা হচ্ছে উপপ্রজাতি। তো সে ওই বৈজ্ঞানিক নামকে আমি কি বলবো? ত্রিপদ নামকরণ। আর ত্রিপদ নামকরণ আসলে এটা করেন কি কোন বিজ্ঞানী? বিজ্ঞানী স্যালিগেল। আচ্ছা তো মূলত হচ্ছে প্রাণীর শ্রেণীর যে নামকরণ ওইটা সম্পর্কে আমরা ক্লিয়ার। টপিক 3 শেষ। আচ্ছা তারপরে আসো সিলোম। সিলোম সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো পরীক্ষাতে নামকরণ যদি দেখো
তো দেখবা বেশ পরীক্ষাতে বেশিরভাগ হচ্ছে দীপন নামকরণটা বেশি আসে। আচ্ছা পরবর্তীতে আসো সিলম। আচ্ছা সিলমটা হচ্ছে আসলে কি? সিলম হচ্ছে, সিলম বলতে আমরা কি বুঝি? একটা প্রাণীর দেখবা প্রাণীর ব্রুনে ম্যাসোরাম থেকে সৃষ্ট কতগুলো হচ্ছে কোষ রয়েছে, অর্থাৎ ম্যাসোরাম কোষ রয়েছে, ওইগুলো প্রাণীর হচ্ছে দেহ গহ্বরকে ওই কোষ নিয়ে গঠিত একটা প্যারোটোনিয়াম পর্দা রয়েছে, ওই পর্দাটা যদি হচ্ছে দেহ গহ্বরকে যদি ঘিরে রাখে, হ্যাঁ, তখন আমরা তাকে কি বলবো? সিলম বলবো। সকল গহ্বর কিন্তু সিলম না। সিলম কাকে বলবো? সিলম হওয়ার শর্ত হচ্ছে ওই গহ্বরটা যদি প্যারোটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে, তখন আমরা তাকে সিলম বলবো। বুঝছো কিনা? আচ্ছা পরবর্তীটা হচ্ছে সিলম হচ্ছে আবার 3 ধরনের হতে পারে। কি কি সিলম হতে পারে? আচ্ছা আমরা দেখি। দেখো প্রথমত অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। আচ্ছা দ্বিতীয়ত সুডোসিলোমেট, তৃতীয়ত কি দেখবো? ইউসিলোমেট। আচ্ছা তো আমরা অ্যাসিলোমেট মানে হচ্ছে নাম দেখে বুঝতে পারছি যে এখানে হচ্ছে কি সিলম নাই। অ্যাসি শব্দটা হচ্ছে মানে কি হচ্ছে কোনো সিলমে নাই, ঠিক আছে? আচ্ছা সুডোসিলোমেট মানে কি? অপকৃত সিলম। কোন সিলম? অপকৃত সিলম। আচ্ছা আর ইউসিলোমেট মানে কি? প্রকৃত সিলম। এখন যদি আমি কথাবার্তা বলি যে অ্যাসিলোমেট আসলে যদি সংজ্ঞায় আসলে আমরা কিভাবে লিখবো, যে সকল প্রাণীর দেখবো হচ্ছে যে কি দেহ গহ্বরে দেহ গহ্বরটা প্যারোটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে না, মানে সম্পূর্ণ অনুপস্থিত, তাকে আমরা বলবো কি? অ্যাসিলোমেট। বুঝছো কিনা? আচ্ছা পরবর্তীতে আসো সুডোসিলোমেট। সুডোসিলোমেট কি? যে সকল প্রাণীর দেহ গহ্বরটা দেখবা যে তোমার প্যারোটোনিয়াম পর্দা দ্বারা অর্ধপূর্ণ, তাকে আমরা কি বলবো? অপকৃত সিলম। অপকৃত সিলমের উদাহরণ কি? নেমাটোডা। মানে নেমাটোডা আসলে এটা কি? এটা একটা পর্ব, মানে হচ্ছে কি হাইলাম। এটা ইম্পর্টেন্ট, নেমাটোডা মনে রাখা। নেমাটোডা এটা কি? একটা হাইলাম। এই হাইলামের যতগুলো প্রাণী আছে সবগুলো হচ্ছে কি অপকৃত সিলমের অন্তর্ভুক্ত। পরবর্তীতে দেখি ইউসিলোমেট আসলে কি? ইউসিলোমেট হচ্ছে প্রকৃত সিলম, যাদের দেহ গহ্বর দেখবা যে কি প্যারোটোনিয়াম নামক যে পর্দা আছে ওই পর্দাটা সম্পূর্ণভাবে আবৃত থাকবে, তাকে আমরা কি বলবো? প্রকৃত সিলম। যেমন হচ্ছে আমি যদি বলি তোমার মলাস্কা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত যতগুলো হচ্ছে পর্ব আছে ওই সবগুলো হচ্ছে প্রকৃত সিলম তাদের বিদ্যমান আছে। বুঝছো কিনা? আচ্ছা পরবর্তীতে আমরা দেখি তাহলে আমরা কি শিখলাম? অ্যাসিলোমেট শিখলাম। এই যে মলাস্কা থেকে শুরু করে কর্ডেট, এগুলো কিন্তু এক একটা হচ্ছে হাইলাম, ঠিক আছে? এগুলো হাইলাম বলতে আমরা কি পর্ব বুঝি। ওই পর্বে যতগুলো প্রাণী আছে ওই সবগুলো হচ্ছে ইউসিলোমেটের অন্তর্ভুক্ত, মানে কি প্রকৃত সিলমের অন্তর্ভুক্ত। তো আমরা ওই হাইলাম বা পর্ব সম্পর্কে আমরা পরবর্তী নেক্সট লেকচারে জানবা। এখন আমি যেগুলো বলতেছি ওইগুলো হচ্ছে কি মাথায় রাখার ট্রাই করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আচ্ছা সিলম সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার। আচ্ছা পরবর্তীতে আসো আমরা শিখবো কি? দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী সম্পর্কে শিখবো। আচ্ছা এর আগে আমরা শিখে রাখি ক্লিভেজ সম্পর্কে একটু ধারণা রাখি, তাহলে বিষয়টা হচ্ছে আমাদের জন্য ভালো হবে। দেখো বুঝতে পারো ভালো করে ক্লিভেজটা আসলে কি। সোনার বাংলা জুড়ে আমি যদি বলি ক্লিভেজটা আসলে হচ্ছে জাইগোটে বিভাজন। কি? জাইগোটে বিভাজন। ক্লিভেজ কি বুঝি? জাইগোটে বিভাজন, জাইগোটে বিভাজন। আচ্ছা জাইগোটে বিভাজন বুঝি। আচ্ছা এখন একটা প্রাণীর আসলে হতে জাইগোট থেকে কিভাবে ভ্রূণ স্তরটা আসতেছে, এটা আমরা একটু খেয়াল করি। প্রথমত একটা জাইগোট ক্লিভেজের মাধ্যমে বিভাজিত হয়ে কি সৃষ্টি করবে? প্রথমত সৃষ্টি করবে সে আচ্ছা ব্লাস্টোমিয়া। ব্লাস্টোমিয়া ব্লাস্টোমিয়ার আসলে বলতে আমরা কি বুঝি? ব্লাস্টোমিয়ার বলতে আমরা বুঝি ভ্রূণীয় কোষ। আচ্ছা তারপর সৃষ্টি করবে কি? মরুলা। মরুলা বলতে আমরা কি বুঝি? মরুলা বলতে কতগুলো কোষ, হ্যাঁ ভ্রূণস্থের কতগুলো কোষ যখন একত্রিত হয়ে বা সজ্জিত হয়ে একটা নিরেট আকৃতির ডাম্বেল সৃষ্টি করবে, তখন আমরা তাকে কি বলবো? মরুলা। আচ্ছা পরবর্তী দেখো তারপরে আছে কি? এক মরুলা থেকে সৃষ্টি হবে ব্লাস্টুলা। ব্লাস্টুলা ব্লাস্টুলা আসলে কি? ব্লাস্টুলা আসলে কি? ব্লাস্টুলা হচ্ছে
একটা ফাঁপা জায়গাকে বোঝানো হচ্ছে, সেগুলো হচ্ছে ব্লাস্টুলা। তারপর হচ্ছে কি গ্যাস্টুলা। গ্যাস্টুলা হচ্ছে এই গ্যাস্টুলা থেকে মূলত হচ্ছে গ্যাস্টুলা দেখি, আচ্ছা আমরা গ্যাস্টুলা, এখানে মূলত হচ্ছে বিভিন্ন স্তরের সৃষ্টি হচ্ছে ভ্রূণের। তো ভ্রূণের স্তর হচ্ছে দ্বিস্তরী হতে পারে, সেটা হতে পারে ত্রিস্তরী হতে পারে। বুঝছো কিনা? এখন আমরা যদি বলি দ্বিস্তরী আমরা কখন বলবো? দ্বিস্তরী বলবো যে সকল প্রাণীর ভ্রূণ স্তর দেখবা যে তোমার অ্যাক্টোডার এবং অ্যান্ডোডার, এই দুটি স্তরে সাজানো, মাঝখানে একটা স্তর থাকবে, সেটা হচ্ছে অকোষীয় স্তর, যাকে আমরা বলে থাকি ম্যাসোগ্লিয়া। আর এই দ্বিস্তরী যে ভ্রূণের স্তরটা দেখা যাচ্ছে, সেটা মূলত নিডারিয়া পর্বের প্রাণীগুলোর মধ্যে দেখা যায়, যেমন হাইড্রা হতে পারে, এগুলোর মধ্যে দেখা যায়। আর ত্রিস্তরী প্রাণী কোনগুলো? যে সকল প্রাণীর ভ্রূণের স্তর থাকবে তিনটা স্তর, মানে হচ্ছে কি কোষগুলো সাজানো থাকবে, সেগুলো হচ্ছে অ্যাক্টোডার্ম হতে পারে, সেটা হতে পারে অ্যান্ডোডার্ম, এবং আরেকটা হচ্ছে কি ম্যাসোডার্ম, মাঝখানের লেয়ারগুলো হয় ম্যাসোডার্ম। ঠিক আছে, এই তিনটে স্তরে সাজানো থাকবে, সেগুলো হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এখন ত্রিস্তরী প্রাণী কোনগুলো? প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডেরা পর্যন্ত যতগুলো পর্ব আছে, ওই পর্বের যে প্রাণীগুলো আছে ওইগুলো হচ্ছে মূলত ত্রিস্তরী প্রাণীর অন্তর্ভুক্ত। বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমরা দ্বিস্তরী প্রাণী কি এবং ত্রিস্তরী প্রাণী কি এই সম্পর্কে যে ধারণা দরকার আমরা বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা ক্লিভেজ নিয়ে আমি কিছু কথাবার্তা বলি। পরীক্ষাতে মূলত এখান থেকে আবার এমসিকিউ কিছু আসে, যেমন ক্লিভেজ সম্পর্কে যদি বলি কিছু আছে। আচ্ছা, ক্লিভেজ হচ্ছে তিন ধরনের। ক্লিভেজ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে প্রথমত যদি বলি অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ কোনটা? অরিও ক্লিভেজ হচ্ছে তোমার অ্যানিলিডের মধ্যে হচ্ছে আমরা অরিও ক্লিভেজ, সরি অ্যানিলিডে না, আর্থ্রোপোডের মধ্যে আমরা অরিও ক্লিভেজ দেখতে পাই। হ্যাঁ, শুধুমাত্র আমরা পর্বটা হচ্ছে উদাহরণ হিসেবে মনে রাখবো, যেহেতু এখান থেকে কি আসে এমসিকিউ বেশি আসে। ক্লিভেজের মধ্যে আমরা কিছু দেখি অরিও ক্লিভেজ। আচ্ছা লিখে দিই অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ কি? আর্থ্রোপোডা, আচ্ছা অরিও ক্লিভেজ আছে। কিছু আছে তোমার হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, কিছু আছে আবার হচ্ছে সর্পিল ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে কি কর্ডাটা, আর সর্পিল ক্লিভেজ কি হবে? অ্যানিলিডা এবং মলাস্কা। শুধুমাত্র আমরা উদাহরণগুলো জেনে রাখবো, কারণ এগুলো আসে শুধু এমসিকিউতে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে ছিল হচ্ছে এই টপিকগুলা। আশা করি সব টপিক আমরা বুঝতে পারছি। আজকে হচ্ছে যে কি বিষয় ছিল, আর এই বিষয়ে টপিকগুলো সম্পর্কে যদি তোমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তোমরা ভাইয়াকে কমেন্ট করবে, ভাই আনসার দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, আজকে ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।